রয়েছি দক্ষিণ দিনাজপুরের ধাদলপাড়ায়, যে ধাদলপাড়াতেই অবস্থিত যেটা মানা হয় যে সতীর 51 পীঠের অন্যতম পীঠ এই ধাদলপাড়ার বিদ্যেশ্বরী মন্দির প্রাঙ্গণ। যে মন্দির প্রাঙ্গণে রয়েছে প্রাচীনত্বের নানান নিদর্শন এবং সব কিছু মিলে সর্বত্র সেই প্রাচীনত্বের প্রমাণ রয়েছে এই ধাদলপাড়ার এই মন্দির প্রাঙ্গণে। গত 11ই ফেব্রুয়ারি থেকে যে মন্দিরে প্রতি বছরের মতন এবারও মাঘী পূর্ণিমাতে তার পুজো শুরু হয়েছিল এবং সেই 11 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সেই পুজো চলে এবং সেই সঙ্গে চলে বিশ্ব শান্তি যজ্ঞ অনুষ্ঠানও। এবং আজই সেই যজ্ঞ অনুষ্ঠান তা শেষ হয়েছে। সেই মহাযজ্ঞ শেষ হওয়ার পরে আর কিছুক্ষণের মধ্যেই ঘট বিসর্জনের পালা। এখনও পর্যন্ত এই মেলায় দূর দূরান্ত থেকে বহু পুণ্যার্থী এই মেলায় ভিড় করেছেন এবং গতবারের চাইতে এবারে সেই ভিড় আরও বেশি এবং গতবারের চাইতে সেই ভিড় আরও অনেকটাই বেড়েছে বলে এমনটাই সেই মেলা প্রাঙ্গণে এসে সেটা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের অন্যতম জেলা দক্ষিণ দিনাজপুর। এই দক্ষিণ দিনাজপুরের ভেতর দিয়েই বয়ে গিয়েছে আত্রেয় নদী। যে আত্রেয় নদীর দুই ধার একটা সময় জঙ্গলাকীর্ণ ছিল এবং ইতিহাসে যেটা দেখা গিয়েছে এবং যার নজির বা নিদর্শন রয়েছে যে এই আত্রেয় পাড়ে অসংখ্য কালী মন্দির রয়েছে, তন্ত্র সাধনার পীঠ রয়েছে এবং এই যে তন্ত্র সাধনার যে পীঠ বা কালী মন্দিরগুলো রয়েছে সেই কালী মন্দিরগুলোতে একটা সময় দূর দূরান্ত থেকে মুনি ঋষিরা এসে বা সাধকরা এসে তারা এই জঙ্গলাকীর্ণ স্থানে নিভৃত্তে তাদের তন্ত্র সাধনা করে গিয়েছেন। এবং এই ক্ষেত্রে বলা হয়ে থাকে যে স্বয়ং বামাখ্যাপাও নাকি এই অঞ্চলে এসে তিনি তন্ত্র সাধনা করে গিয়েছেন। এমনকি বাবা অঘরী, সেই অঘরীও এই আত্রেয় নদীর তীরেই তিনিও এসে এইখান থেকে ঘুরে যেতেন এবং তন্ত্র সাধনা করে গিয়েছেন, যার নিদর্শন সেই অঘরী বাবার সেই আশ্রম তথা মন্দির এখানে রয়েছে, যেখানে অঘরী বাবার মৃতদেহ শায়িত রয়েছে। কারণ এই সেই বাবা অঘরী তিনি নিজে ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তার মৃত্যুর পর তার দেহ যেন আত্রেয় নদীর তীরেই সমাধিস্থ করা হয়, যা বালুরঘাটে অঘরী বাবার মন্দির হিসাবেই পরিচিত। এই রকমই অসংখ্য মন্দির রয়েছে দক্ষিণ দিনাজপুর। তার মধ্যে অন্যতম প্রাচীন মন্দিরগুলির মধ্যে হলো কুমারগঞ্জের ধাদলপাড়ার বিদ্যেশ্বরী মন্দির। ধাদলপাড়ার যে বিদ্যেশ্বরী মন্দির, যে সেই মন্দির কয়শো বছরের পুরাতন তা এখনও সেভাবে ইতিহাসবিদরা বলতে পারেননি। আত্রেয় নদীর তীরে প্রাচীন যে কালী মন্দিরগুলো বা সেই সঙ্গে তন্ত্র সাধনার পীঠস্থানগুলো যেগুলো রয়েছে তার মধ্যে অন্যতম কুমারগঞ্জ ব্লকে অবস্থিত ধাদলপাড়ার বিদ্যেশ্বরী মন্দির। যে বিদ্যেশ্বরী মন্দির অত্যন্ত প্রাচীন একটি মন্দির। এই মন্দির ঠিক কয়শো বছরের পুরাতন তা এখনও সেভাবে ইতিহাসবিদরা বলতে পারেননি। তো যথেষ্ট প্রাচীন, সুপ্রাচীন তা বলা যায়। তার সেই এলাকায় উপস্থিত হয়ে তার যে মন্দিরের যে গঠন, বিশেষ করে মন্দিরের যে ভগ্নাবশেষ বা তার যে নিদর্শনগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা থেকে বলা যেতেই পারে এই মন্দিরটিকেই সতীর 51 পীঠের অন্যতম একটি পীঠ হিসেবে এই ধাদলপাড়ার বিদ্যেশ্বরী মন্দির প্রাঙ্গণকে বলা হয়ে থাকে। অর্থাৎ এটিকে সতীপীঠ বলেই অনেকে মেনে থাকেন, বিশেষ করে যারা তন্ত্র সাধক বা বিশেষ করে এই এলাকার যে মানুষ রয়েছেন তাদের বিশ্বাস যে এটি সতীর যে গুপ্তপীঠ যেটি রয়েছে সেই গুপ্তপীঠের অন্যতম, অর্থাৎ 51 পীঠ হিসেবে এটিকে তারা পূজা করে আসছেন। এই সেই ধাদলপাড়ার এই বিদ্যেশ্বরী মন্দিরে প্রতিবারের মতো এবারও মাঘী পূর্ণিমার দিন থেকে তার পুজো শুরু হয়েছে এবং বলা যেতে পারে একটা উৎসব এবং মেলার আয়োজন হয়েছে। যে উৎসব 15ই ফেব্রুয়ারি সেই উৎসবের সমাপন ঘটে এবং এই যে এই কয়টা দিন ধরে এইখানকার শুধু এই কুমারগঞ্জ এলাকার মানুষজন নন বা দক্ষিণ দিনাজপুরের মানুষরাই নন, দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসে এই মেলা এবং উৎসব তথা এই পুজোয় অংশ নেন। এইখানে একদিকে যেরকম রয়েছে একটি সতীপীঠ রয়েছে, সতীর একটি মন্দির রয়েছে, পাশাপাশি সেই একই উঠোনের মধ্যে রয়েছে আরেকদিকে বাবা ভৈরবের একটা মন্দির রয়েছে, অর্থাৎ সেখানে ভোলানাথেরও মন্দির রয়েছে। পাশাপাশি এই সতীপীঠ লাগোয়া এলাকায় রয়েছে একটি শ্মশান, যেখানে রয়েছে পঞ্চমুণ্ডির আসনও রয়েছে এবং পাশাপাশি এই এলাকায় যত্রতত্র ছড়িয়ে রয়েছে প্রাচীন সব মন্দিরের সব ভগ্নাবশেষ। পাশাপাশি এই যে পুরো ক্ষেত্রটা, এই ক্ষেত্রটি দেবত্ব সম্পত্তি হিসেবেই এই উল্লেখ রয়েছে, অর্থাৎ এই মন্দিরের নামেই, বিদ্যেশ্বরী মন্দিরের নামেই, বানেশ্বর মন্দিরের নামেই এই এলাকার জমি সব কিছু উল্লেখ রয়েছে। সব মিলে এর যে প্রাচীনত্ব, এটা যে অত্যন্ত সুপ্রাচীন একটি
একটি মন্দির বা সুপ্রাচীর একটি ক্ষেত্র, তা নিয়ে কোনো সন্দেহ বা প্রশ্ন আর নেই। বিশেষ করে এই অঞ্চলটিকে সকলেই, বিশেষ করে যারা তন্ত্র সাধনায় যারা বিশ্বাসী বা সতীপীঠ নিয়ে যারা গবেষণা করেন, তাদের মধ্যেও এখনো পর্যন্ত এটা নিয়ে যথেষ্ট চর্চা চলছে। যদিও সরকারিভাবে এটিকে এখনো সতীপীঠ হিসেবে ঘোষণা করা হয়নি, কিন্তু সব কিছুর দিক দিয়ে এটা যে সতীপীঠ হওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে। তার এই এলাকার যে নিদর্শন বা এর যে প্রাচীনত্বের যে প্রমাণ বা সেই সঙ্গে প্রাচীন যে নিদর্শনগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তা নিয়ে বলা যেতেই পারে। ধাদলপাড়া এই বিদ্যেশ্বরী মন্দিরে এবারেও লক্ষাধিক মানুষের, লক্ষাধিক ভক্তের সমাগম ঘটেছিল এবং দৈনিক এখানে পূজা অর্চনা এবং সেই সঙ্গে মহাযজ্ঞ শুরু হয়েছিল। সেই মহাযজ্ঞ 15ই ফেব্রুয়ারি সেই মহাযজ্ঞ সমাপন ঘটে। সব মিলে এবারের এই ধাদলপাড়ার বিদ্যেশ্বরীর এই উৎসব, বিদ্যেশ্বরী তথা বানেশ্বরের যে উৎসব, সেই উৎসব এবারে একেবারে পরিপূর্ণ ভক্ত এবং পুণ্যার্থীদের ভিড়ে ঠাসায় পরিপূর্ণ হয়ে উঠেছিল। এই বিদ্যেশ্বরী, যেটিকে বিদ্যেশ্বরী সতী, মাতা সতীর যে এখানে পুজোটা হয়ে থাকে, অর্থাৎ মায়ের যে পুজোটা এখানে হয়ে থাকে, যার আসল নাম অম্বিকা, যে অম্বিকা এখানে বিদ্যেশ্বরী নামেই ভক্তদের কাছে পরিচিত। পাশাপাশি বানেশ্বর যেটিকে বলা হয়ে থাকে, তার আসল এখানে বাবা ভোলানাথ, এখানে অমৃতাক্ষর নাম, এই ভোলানাথের এখানকার নাম অমৃতাক্ষর, কিন্তু সেটি রামেশ্বর হিসাবেই পরিচিত হয়েছে এবং কেউ কেউ সেটিকে বানেশ্বর হিসাবেও বলে থাকেন। এবং পাশাপাশি এখানে যে শ্মশান, সেই শ্মশানেও রাতভর চলে যজ্ঞ অনুষ্ঠান এবং পঞ্চমুণ্ডির আসনের পুজো। এবং সব মিলে এই ক্ষেত্রে এই যে কয়দিন, অর্থাৎ 11ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি, এই কয়েকটা দিন যে মেলার আয়োজন আসর বসে, সেখানে নাগরদোলা থেকে শুরু করে বিনোদনের নানান ব্যবস্থা রয়েছে, এমনকি খাবার দোকান, মণিহারি জিনিসের দোকান, সব মিলিয়ে একেবারে পরিপূর্ণ একটি মেলা, পরিপূর্ণ একটি উৎসবের স্থান হিসাবে এই বিদ্যেশ্বরী মন্দির প্রাঙ্গণ একদম ঠাসা হয়ে থাকে। শুধু এই কটা দিনই নয়, বছরের যে কোনো দিন দৈনিক এখানে নিত্য পূজা হয়, সকাল সন্ধ্যা দুপুর নিত্য পূজা হয় এবং বুধবার করে এখানে অন্নভোগেরও ব্যবস্থা রয়েছে। এবং প্রতিদিনই এখানে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসেন, তারা মানত করেন, তারা পূজা নিবেদন করেন এবং ভোগ নিবেদন করে যান। আপনারাও আসতে পারেন। সবচেয়ে বড় কথা, একদিকে যেরকম সতীপীঠ হিসাবে এটা দর্শন আপনি নিতে পারবেন, মায়ের আশীর্বাদ ধন্য হতে পারবেন, পাশাপাশি এই যে ক্ষেত্রটি, এই ক্ষেত্রের যে প্রাচীনত্ব অর্থাৎ ইতিহাসকে যারা ভালোবাসেন, তাদের ক্ষেত্রেও এই প্রাঙ্গণটি ভালো লাগবে, এটা একদম নিশ্চিত করে বলা যেতে পারে। কারণ এখানে যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে প্রাচীনত্বের যে নিদর্শনগুলো, সেগুলো সবগুলো দেখে সত্যিই যারা ইতিহাসকে ভালোবাসেন তাদের ভালো লাগবে। আরেকটি কথা যেটা প্রচলিত এবং সকলেই যেটা মানেন, এবং এটাও বলা হয়ে থাকে যে এই মন্দিরেই নাকি দেবী চৌধুরানী এবং ভবানী পাঠক তারা এসে এইখানে পুজো দিয়ে যেতেন। অর্থাৎ তারা যে স্বদেশী আন্দোলনের জন্য যে তারা যে ডাকাতি, সেই সময়কার যে স্বদেশী ডাকাতি হিসাবে পরিচিত ছিল, সেই ডাকাতি করতে যাওয়ার আগে তারা এই মন্দিরে এসে পুজো দিয়ে তবেই তারা সেই তাদের লক্ষ্যে তারা পৌঁছতেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে শেয়ার করবেন।